নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়তে চলেছি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা সেই রাতে। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য মৌমিতা দিকে অসংখ্য ধন্যবাদ। তবে শুরু হতে চলেছে আজকের গল্প। শেষ রক্ষা আর হলো না। প্রবল জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। দিশেহারা হয়ে ছুটেছিলাম। সামনে কিছু দেখাই যাচ্ছিল না। চশমার কাঁচ জলে ঝাপসা, তার ওপর ঝোড়ো বৃষ্টিতে গলির টিমটিমে আলো আবছা হয়ে গেছে। গর্ত বা ইট পাথরের টুকরো পায়ে লাগলেই হোঁচট খেয়ে পড়ব যখন তখন। চতুর্দিক একেবারে খাঁ খাঁ করছি। কোথাও কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। আর থাকবেই বা কেন? একে রোববারের শীতের রাত, তাই অসময় ঝড় বাদল। কেউ এ সময় ঘরের বাইরে থাকে? কাউকে কি পাগলা কুকুরে কামড়েছে? আমাদের পাগলা কুকুর হচ্ছে ব্রেচ। এ এমন এক যাচ্ছে তাই তাসের নেশা সারাক্ষণ চুম্বকের মতো টানে। খালি মনে হয় এই আরেক ডিল খেলেই উঠে পড়ে। এভাবে চলতে চলতে ঘড়ির কাঁটা কখন যে 11টা ছুঁই। বাবলু বলে উঠেছিল, কেমন ভিজে ভিজে বাতাস দিচ্ছে, বৃষ্টি হবে নাকি রে? শুনেই আমার নেশা ছুটে গেছিল। তড়াক করে উঠে জানলায় উঁকি মরে দেখি সর্বনাশ। অন্ধকার আকাশে মেঘে মেঘে যে একেবারে লাল হয়ে গেছে। কোনো ক্রমে হাতের ডিল শেষ করে বেরিয়েছি। বাবলুর বাড়ি থেকে আমার মেস প্রায় মিনিট 20 পথ। হনহনিয়ে হাঁটছি, কবজি উল্টাচ্ছি আর আকাশের দিকে তাকাচ্ছি। পটলডাঙ্গা স্ট্রিট পেরিয়ে সামনে কালীকান্ত ঘোষ লেন, বাঁয় আমার স্ট্রিট। কি করব? পারতপক্ষে এই গলিতে ঢুকি না। বেজায় সরু গলির মুখটা। তাছাড়া এমনিতেই বড্ড নির্জন। দুদিকে পেল্লায় পেল্লায় সাবেকি আমলের বাড়ি। তার বেশিরভাগেরই দশা বেশ করুণ। দুই একটা তো একেবারেই পোড়ো, ধ্বংসস্তূপের মতো। জানলা দরজার থাম ভাঙাচুরো, সর্বাঙ্গে আগাছা। কিন্তু এই গলিটা ধরলে পথ অনেকখানি কমে যায়। আকাশের যে অবস্থা, তাতে যাগ্যে যা থাকে কপালে। ঢুকে তো পড়ি। কপালে দুর্ভোগ থাকলে ঘন্ডা বেঁকে গলির আর্ধেকও পেরোয়নি। আচমকা বাতাসের তোমছাল, ব্যাস শো শো করে ছাপিয়ে এলো ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। ছুটতে ছুটতে অন্ধকারের মতো এদিক ওদিক তাকাচ্ছিলাম। উফ, কি কনকনে বৃষ্টির ছাঁট তীরের মতো বিঁধছে। একটা আশ্রয়, একটা কোথাও। দুদিকে সব বাড়িগুলো রোয়াক ঘেরা, একেবারে গাড়ি বারান্দাও নেই। ওই যে কিছুটা আঁচ করে বাঁ দিকের গাড়ি বারান্দায় লাফ মেরে উঠে পড়লাম। যাক, মাথাটা অন্তত বাঁচল। লম্বা শ্বাস ছাড়লাম এতক্ষণে। পকেট থেকে রুমাল বের করলাম। মাথাটা ভালো করে রগড়ানো দরকার। জ্বর আসবে, তবু যতটা প্রিকশন নেওয়া যায়। কি ঠান্ডা! আমি একটা আস্ত রাম ছাগল, আর জীবনে কোনোদিন এই তাসের চক্করে পড়ছি না। যা শিক্ষা হয়ে গেল সারা জীবন মনে থাকবে। ঠকঠক করে কাঁপতে শুরু করলাম। কাঁপতে কাঁপতেই এবার চারিদিকে তাকালাম। এ কি, এ কোথায় দাঁড়িয়ে আছি? এ তো একটা ভগ্নস্তূপ বাড়ি। খণ্ডরের ইটকাট দাঁত বের করে আছে। গাড়ি বারান্দার মাথার দিকে বট অসত্যের ডালপালা। পিছন ফিরলাম। ভাঙা জানলার খড়খড়ি নামানো, ভিতর থেকে এক ফোঁটা আলো আসছে না। তার মানে এটা পোড়ো বাড়ি, পরিত্যক্ত, কোনো মানুষ থাকে না।
ভাবতেই একটা বরফ স্রোত নেমে গেল শরীর বেয়ে। আরও জোরে ঠক ঠক করতে লাগলো পা দুটো। এ কাঁপুনি শীতের নয়। কি করব? নেমে আবার ছুটব? কিন্তু কিভাবে? যেভাবে মুষলধারে বৃষ্টি পড়ছে, মেশে পৌঁছাতে পৌঁছাতে তো ঠান্ডাতেই জমে যাব। নিউমোনিয়া তো নির্ঘাত। ওই বাস, হাওয়ার কি ঝোর! উল্টো দিকের বাড়ির গায়ে হলদে স্ট্রিট বাল্বটা দুলছে হাওয়ার ধাক্কায়। মেঘে চড়ে যাচ্ছে বৃষ্টির স্রোতে। কালীকান্ত ঘোষ লেনের এদিকটায় ওই একটাই আলো। ঝড়ে খুলে পড়বে না তো? তাহলে তো সব ঘুটঘুটে অন্ধকার। প্রাণপণে নিজেকে নিজে সাহস দিতে থাকি। ধুর, কি আর হবে রে, এ তো আর গণ্ডগ্রাম নয়, এ খোদ কলকাতা। আরে ওটা কে? কে কে ওখানে? কোত্থেকে এলো লোকটা? ঠিক আলোটার নিচে দাঁড়িয়ে আছে এই অঝোর বৃষ্টির মধ্যে। শুনছেন? ও মশাই, শুনছেন? চিঁচিয়ে উঠল। অন্ধ গলির মধ্যে আমার কণ্ঠস্বর গম গম করে বেজে উঠল। কোনো জবাব নেই। বুকের মধ্যে তমাতম হাতুড়ি পিটছে, কান মাথা ঝাঁঝা করছে। লোকটার এক মুখ দাড়ি গোল, চোখে কি চশমা আছে? চিনু? ধ্যাৎ, চিনু কোত্থেকে আসবে? চিনু তো গত মাসে, হ্যাঁ আজকেই তো 16 তারিখ। গত 16 ডিসেম্বর। না না, এ হতে পারে না। কি আবল তাবল ভাবছি। ও মশাই, শুনছেন? নিজে বুঝলাম গলাটা কেঁপে গেল। ঠিক দেখছি তো? চোখে ভুল নয় তো? চোখ যথাসম্ভব শুরু করে একটু ঝুঁকে তাকালাম উল্টো দিকের বাড়ির গায়ে। এই সময় আকাশ ছিঁড়ে বিদ্যুৎ ঝলসে উঠল। খানিকের চোখ ধাঁধানো আলোয় স্পষ্ট দেখলাম ওখানে কেউ দাঁড়িয়ে নেই। পরক্ষণেই আবার অন্ধকার, টিমটিমে আলো ছায়া। হ্যাঁ, আমার চোখেরই ভুল। ওই তো মনে হচ্ছে কে যেন দাঁড়িয়ে আছে। আসলে আলোর নিচে বাড়িটারই ছায়া পড়েছে। ও, বিন্দু বিন্দু ঘাম ফুটেছে কপালে। গলা শুকিয়ে কাঠ। রুমালে মুখ মুছে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছি। উপায় নেই, অপেক্ষা করতে হবে। দুর্যোগ একটু কমলে রাস্তায় নামবো। সত্যি, মানুষ কত সহজে ভয় পেয়ে যায়। আমিও তো একটু হলেই চিনু ভেবে। আচ্ছা, চিনু আত্মহত্যা করলো কেন? মুহূর্তে চিনুর মুখটা ভেসে উঠল চোখের সামনে। চিনু মানে চিন্ময়, আমাদের ছোটবেলার প্রাণের বন্ধু। একসঙ্গে স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত। হঠাৎ গত মাসের আজকের দিনেই নিজেই নিজেকে দাঁড়ি টেনে গেল। ঘুমের ওষুধ খেয়েছিল। ক্লাসের তলায় ওর হাতে লেখা কাগজে চাপা ছিল, আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। অন্য জাতের ছেলে ছিল। মনটা ছিল ওর জলের মতো স্বচ্ছ, আকাশের মতো উদার। বন্ধুদের জন্য প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়তো। আমাদের তাপস চাকরি পাচ্ছে না কলকাতায়। চিনু নিজের মাস্টারির চাকরিতে ঢুকিয়ে দিল ওকে। বাবলুর বাবা হঠাৎ ক্যান্সারে মারা গেলে চিনু পাহাড়ের মতো দাঁড়িয়ে বাবলুকে আগলাতে লাগলো। হাসপাতাল, শ্মশান, সব দায়িত্ব চিনুর। নিজের কথাই বা ভুলি কি করে? বিএসসি পার্ট 2 পরীক্ষার আগে হঠাৎ একদিন মাথা ঘুরে গেল প্র্যাকটিক্যাল ক্লাসে। ডাক্তার এলেন তখনই, বললেন প্রোটিন ডেফিসিয়েন্সি, ভালো মন্দ খেতে হবে, প্রচুর দামি ওষুধ খেতে হবে। ডাক্তার তো বলে খালাস, ওসব জুটবে কোথা থেকে? আমি গায়ের গরিব ঘরের ছেলে, জমি জিরে কিচ্ছু নেই। দাদার একার চাকরিতে দেশের সংসার চলে। কলকাতায় আমার লেখাপড়া চলে। এত সব লম্বা লম্বা ফিরিস্তি কেনার টাকা কই দাদার? চিনু এসব ভাবার সুযোগই দিল না। সিধে বাবলু তাপসকে সাথে নিয়ে আমার মেসে চলে এলো। এসেই হুকুম, নে জামা কাপড় গুছিয়ে নে। কোথায় যাব? আমার বাড়ি। মাকে বলে এসেছি ওখান থেকেই তুই পরীক্ষা দিবি। কি হাঁ করে চেয়ে আছিস কি? চল চল। না চিনু, এ হয় না। তোর বাড়িতে আমি হঠাৎ, তাছাড়া অন্যরা আছেন। না না, ছেড়ে দে ভাই, তোরা কিছু ভাবিস না, আমি ঠিক হয়ে যাব। দাদা অফিস করে ফিরুক, আমি ডাক্তারের প্রেসক্রিপশন দেখাচ্ছি। ফালতু কথা ছাড়, যাবি কিনা বল? চিন্ময় নন্দী ফিরে যাবার জন্য আসেনি। যদি তুই আমার সঙ্গে না যাস
জেনে রাখ, আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। আপাদমস্তক একরোখা গোয়ার ছিল ছেলেটা, তাই ওর আদেশ অমান্য করার সাহস হয়নি। পরীক্ষার তখন আর 15 দিন বাকি। ওই কটা দিন চিনুর বাড়িতেই জামাই আদরে প্রচুর ভালো মন্দ খেয়ে আর ছুটিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিতে যখন গেলাম, নিজেই দেখি নিজের জামা প্যান্ট একেবারে টাইট হয়ে বসেছে। অবশ্য যে কদিন চিনুর বাড়ি ছিলাম তাপসবাবু রোজ আসত, ফল, হরলিক্স, ওষুধপত্র নিয়ে। এইরকম আশ্চর্য অদ্ভুত ছিল আমাদের 4 জনের বন্ধুত্ব। আমরা নিজেরাই নাম দিয়েছিলাম 4 স্কোয়ার। এই 4-এর আসল স্কোয়ারটাই যে আচমকা একদিন খসে পড়বে দুঃস্বপ্নেও ভাবিনি। চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে উঠছে, বুঝতে পারিনি। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে আবার তাকালাম সামনের দিকে। আজ রাতের এই দুর্যোগ কি থামবে না? অবিশ্রান্ত জল তো ঝরেই চলেছে। চিনু, তুই সুইসাইড করলি কেন রে? আমরা তো ঠিক করেছিলাম কেউ কোনো কথা নিজেদের মধ্যে লুকোবো না। তুই তুই সেই চুক্তি ভঙ্গ করলি? তুই জানিস না আমার মৃত্যুর কারণ, এখন শুনতে চাস? হঠাৎ মাথার মধ্যে বেজে উঠল চিনুর গলা। কনকনে একটা বাতাস বয়ে গেল, শিউরে উঠলাম। আমি দাঁড়িয়ে আছি পুরনো উত্তর কলকাতার সরু গলির এক পোড়ো বাড়ির গাড়ির বারান্দায়। হয়ে চলেছে বজ্র বৃষ্টি, বয়ে চলেছে নিস্তব্ধ গভীর রাত। আমি একা, একেবারে একা। না না, জানার কোনো দরকার নেই। আর জেনে হবেটা কি? চিনু তো আর ফিরে আসবে না। কিন্তু দরকার নেই বললেও চিনুর কথাটা মন থেকে যাচ্ছে কই। বারবার সে ফিরে আসছে, সঙ্গে একটা চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ছে বুকের ভেতর। সত্যি কি আমরা জানি না চিনুর আত্মহত্যার কারণ? আমরা কি নিজেরাও দায়ী নই? না না, আমরা দায়ী হব কেন? আমরা কি করেছি? সত্যি কি কিছু করিনি? বন্ধু হিসেবে আমাদের কি করণীয় কিছুই ছিল না? চিনুর কাছ থেকে শুধুই নিয়ে গেলাম 2 হাত পেতে। কেন? আমরা তোকে চেপে ধরেছিলাম, ও তো নিজের থেকে কখনো কিছু বলেনি। তবু কিছুদিন যাবত তোর চন্দনের চেহারায় পরিবর্তন দেখে আমরা 3 জনে ওকে কতবার জিজ্ঞেস করেছি, কি হয়েছে তোর? ও বলেছে সব ঠিকই আছে। সত্যি সূর্যের মতো একদিন ঠিক প্রকাশ পাবে। বাস এইটুকুতেই আমাদের সব দায়িত্ব শেষ। আমরা তো জানতাম চিন্ময় অসম্ভব ইমোশনাল ও একগুঁয়ে। জানতাম ওর বাড়ির সমস্যা, ওর বাবা কাস্টমসের পদস্থ অফিসার, 2 হাতে উপরি টাকা নেন। ছেলেবেলা থেকেই চিন্ময় ছিল একেবারে বিপরীত মেরুর বাসিন্দা, সৎ, আদর্শবাদী। তাই একটু বড় হবার পর থেকেই বাবার সঙ্গে ওর বিরোধ বাড়তে থাকে। তারপর পাস টাস করে আমরা যখন যে যার মতো কাজে ঢুকে পড়লাম, চিনু সোজাসুজি বাবাকে একদিন চার্জ করলো, বাবা তুমি এটা অন্যায় করছো, তোমার বিবেকে কি তুমি জবাব দিতে পারবে? তোমার ছেলে মেয়েরা কি শিখছে? বাবা তো ছেলের স্পর্ধা থেকে স্তম্ভিত। শুনেছি রাগে কিছুক্ষণ কথা বলতে পারেননি, তারপর হিসহিসে গলায় বলেছে, এতই যদি তোমার নীতি আদর্শ, তো বাপের হোটেলে দোবেলা গিলছো কেন? লজ্জা করে না তোমার? ঠিক সেই দিন 8 ঘন্টার মধ্যে চিনু বাড়ি ছেড়েছিল। তল্পি তল্পা নিয়ে গিয়ে উঠেছিল হেদু আর বসন্ত কেবিনের পাশে একটা মেসে। সেখানে ছিল মাস 2 তারপর গত 16ই ডিসেম্বর ওর ঘরের বন্ধ দরজা আর খোলেনি। চিনু তো আমাদের বাড়ি ছাড়ার কারণ জানিয়েছিল, তবু কি আমরা সেভাবে এগিয়ে এসেছিলাম? আমার অসুস্থতায় যে বুকে করে নিয়ে গেছিল নিজের বাড়িতে, তাকে কি একবারও বলেছিলাম চল চিনু আমার মেসে চল? বরং জ্ঞান দিয়েছিলাম তোরা তো জেদ ভালো নয়। তাপসকে নিজের চাকরিটা দিয়ে দেওয়ার পর চিনু বরং ছিল খানিকটা বেকার। ছবি তুলে টুকটাক আয় করত। বাবলু রিসার্চ করছিল, মাস গেলে ভালো স্টাইপেন্ড পেত। আমি ব্যাংকে ঢুকে গিয়েছিলাম। তবু আমরা এত স্বার্থপর হয়ে গেছি এর মধ্যে। বুকটা পুড়ে যাচ্ছে অনুশোচনায়। চিনু চিনু তুই আমায় ক্ষমা কর। আমরা তোর বন্ধুত্বের সম্মান দিতে পারিনি রে। আমরাই তোর মৃত্যুর জন্য দায়ী রে। যাক,
তবু স্বীকার করলি। কে কে বললো কথাটা? আমার শরীরটা কেঁপে উঠলো থরথর করে। সামনের স্ট্রিট ল্যাম্পটা আবার তুলে উঠলো হাওয়ার ধাক্কায়। টিমটিমে হলদে আলোটা কাঁপছে। কোথাও কেউ নেই, একটা কুকুরও ডাকছে না। না না, হ্যাঁ, কথাটা কেউ বলেনি বাইরে থেকে। তবে কে বলল? আমার বিবেক। বৃষ্টি কমে যাচ্ছে। হঠাৎ হু হু করে বাতাস ছাড়তে শুরু করলো। গলির কোণের আবর্জনার স্তূপ থেকে ঘূর্ণির মতো পাক খেয়ে উঠল পাতাপুতি জঞ্জাল। আমার গায়ে উড়ে এসে পড়ল কিছুটা। ইস, কি পচা গন্ধ! ডান হাত দিয়ে তাড়াতাড়ি নোংরা ছাড়তে লাগলাম। কয়েকটা কাগজের টুকরোও আছে। জামার কলারের গায়ে একটা বড় টুকরো লেগেছিল। ছাড়তে গিয়ে হাতে লেপটে গেল। বাঁ হাত দিয়ে সেটাকে ফেলতে গিয়ে চমকে উঠলাম। একার হাতের লেখা। কাগজটায় লেখা আছে, ভালো আছিস? ভয়ের অর্ধেক আর জিজ্ঞাসার চিহ্নটা নিয়ে ছিঁড়ে গেছে। আমার কান মাথা দিয়ে আগুন বেরোচ্ছে। আমি কি অজ্ঞান হয়ে যাব? অবিকল চিনুর হাতের লেখা। তবে কি চিনু মানে অশরীরই চিনু এখানে এসে গেছে? লাফ দিয়ে নেমে দৌড় দেব? শরীর অবশ, পা দুটো পাথর। চিনু কি এবার সামনে এসে দাঁড়াবে? কি বলবে? কি শাস্তি দেবে? গলা টিপে ধরবে? না, তাই কি চিনু কখনো পারে? আমাদের প্রাণ দিয়ে ভালোবাসত সে। তাছাড়া এই আলোর মধ্যে ও আসবেই বা কি করে? শুনেছি ওরা নাকি আলোয় আসতে পারে না। কিন্তু যদি এখনই সব আলো নিভেছে, দপ, স্ট্রিট বাল্বটা ফেটে গেল। গোটা দুনিয়া অন্ধকার, নিশ্চিদ্র অন্ধকার। আমার দু চোখ অন্ধ। তবু চেষ্টা করতেই হবে। প্রাণটা এসে গেছে গলার কাছে। আমায় বাঁচতেই হবে। লাইটার, আমার লাইটার কোথায় গেল? বুক পকেটেই তো ছিল, ফেলে এলাম নাকি? আচমকা পিছন থেকে ভেসে এলো অমানুষিক এক বোমানি। ও বাবু, আমার ছেড়ে। আর পারলাম না। আমার চোখের সামনে এক পৃথিবী মুছে গেল। জলের শীতল স্পর্শ। এক গভীর সুড়ঙ্গ থেকে উঠে আসছি। আস্তে আস্তে চেতনা ফিরে আসছে। চোখ মেললাম। ভাঙা চড়া কড়ি বর্গা, আবছা কাঁপা কাঁপা আলো। দুটো ছায়া ছায়া মুখ আমার উপর ঝুঁকে পড়েছে। এরা কারা? আমি কি পরপারে এসে গেছি? আবার চোখ মুজে ফেললাম। এক অচেনা মহিলা কণ্ঠ। এই যে, শুনছেন? প্লিজ চোখ মেলে তাকান। পাশের পুরুষ কণ্ঠ বলে উঠল, এ নির্ঘাত ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। একটু একটু করে সাহস ফিরে আসছে। অস্ফুটে বললাম, আমি কোথায়? ওই গলার আওয়াজ। আপনি আমাদের বাড়ির বাইরে অজ্ঞান হয়ে গেছিলেন, পুরুষ কণ্ঠ বলল। আমার স্ত্রীকে ঘুমের ভিতর বোবায় ধরেছিল। আপনি বোধহয় সেই শুনেই। সত্যি শিলা, তোমার এই বদ অভ্যাসটা আর কিছুতেই গেল না। সেসব মানুষ খুনের দায়ে একদিন আমায় জেলে যেতে হবে। তাড়াতাড়ি উঠে বসেছি। ভদ্রলোকের স্ত্রী লজ্জিত গলায় বললেন, কি করব বলো? কত ডাক্তার দেখালাম, কেউ সারাতে পারলো না। হাতের ইশারায় বললাম, জল। এর পরের ঘটনা সাদামাটা। বাইরে বৃষ্টি ধরে এসেছিল, তবু আমাকে ওরা মানে ওই বাড়ির স্বামী স্ত্রী কিছুতেই বেরোতে দিল না। রাত তখন 1:30। কারেন্ট তখনও ফেরেনি। অন্ধকারে ডুবে গেছে গোটা তল্লাট। বাকি রাতটুকু গল্প করে কেটে গেল। ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েছি। হঠাৎ কি খেয়াল হতে ডান হাতের মুঠোটা খুলে ফেললাম। কি আশ্চর্য, ছেঁড়া কাগজের টুকরোটা এখনো লেপ্টে আছে আমার হাতের তালুতে। লেখাটা স্পষ্ট, ভালো আছিস?